কাল যখন সিপিআইএম এর প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছিল তখন সেখানে বেশ কিছু চমক ছিল। তার মধ্যে একটা উল্লেখযোগ্য চমক ছিল কালীগঞ্জে সিপিআইএম এর প্রার্থী তামান্না খাতুনের মা। তো সেই সিপিআইএম এর প্রার্থী তামান্না খাতুনের মা এর ঘোষণা হওয়ার পর আজকের ছবিটা একবার আপনাদের দেখাই। সিপিআইএম পার্টি অফিস কালীগঞ্জে দেখুন কি অবস্থা। মানে নির্বিচারে যথেচ্ছ ভাঙচুর। তাদের দাবি যে দলের সঙ্গে কোনোভাবেই তো কোনোদিন যুক্ত ছিলেন না, তাহলে হঠাৎ তাকে প্রার্থী করা হচ্ছে কেন? এলাকার যে সিপিআইএম কর্মী সমর্থক তাদের মধ্যে বিপুল ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখছেন সিপিআইএম পার্টি অফিসে। দেখুন সমীর আছে আমার সঙ্গে সরাসরি। সমীর, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত দলের নির্দেশ, পার্টির নির্দেশ, এলাকার যারা নেতা রয়েছেন বা এলাকার যারা স্থানীয় নেতা রয়েছেন তারা তো মানতে বাধ্য। তারাও কি এখানে দলের নির্দেশ মানতে চাইছেন না, নাকি তারা উল্টে চাইছেন যে এই যে ঝামেলা হচ্ছে, এই অশান্তি হচ্ছে, সেটা কোনো মতে থামাতে? দেখা হতো এখনো পর্যন্ত যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কোনো বক্তব্য এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে যারা বিক্ষোভকারী ওখানে ছিলেন তাদের একটা বক্তব্য পেয়েছি, বা বিক্ষোভকারীদের যারা সমর্থক ছিলেন তাদের বক্তব্য পেয়েছি। তাদের যেটা দাবি, এই সাবিনা ইয়াসমিন সে কোনোদিনই পার্টির সদস্য ছিলেন না বা পার্টির সঙ্গে সেভাবে রাজনীতিতে যুক্ত নন, কিন্তু তারা হয়তো দলীয় সমর্থক ছিলেন এবং তার মৃত্যুর পরে তিনি আন্দোলন করেছেন, সেই আন্দোলনে সামিল হয়েছিলেন দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থক। কিন্তু শুধুমাত্র তার মেয়ের মৃত্যুর কারণে তাকে যে প্রার্থীপদ দেওয়া হয়েছে এটা কিন্তু মানতে চাইছেন না তাদের দলীয় কর্মী এবং সমর্থকরা। তাদের দাবি অন্য কাউকে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। একটা প্রশ্ন থাকবে সমীর, আমরা আমাদের গত বেশ কয়েকটা ভোটে দেখেছি এই ট্রেন্ডটা কিন্তু রয়েছে। মানে এটা শুধু সিপিআইএম এর ক্ষেত্রে নয়, এটা বিজেপির ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে পার্টির সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ নেই বা সক্রিয় কর্মী নন এমন কাউকে তার ভোটে দাঁড় করানো হয়েছে। সেখানে হয়তো তিনি হেরেছেন বা জিতেও এসেছেন। তো ভোটে জেতাটা বড় কথা, তার জন্য পার্টির সক্রিয় কর্মী না হয়েও তাকে ভোটে দাঁড় করিয়েছে অন্যান্য রাজনৈতিক দল। এইখানে সিপিআইএম এর আপত্তি কোথায়? তারা কি মনে করছেন তাদের কাছে সত্যি ওখানে কোনো যোগ্য প্রার্থী ছিল যাকে বঞ্চিত করা হলো? এবার এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে তাদের হয়তো কারোরকেই প্রার্থী পদে দাবিদার ছিলেন হয়তো অনেকেই, তারা ভেবেছিলেন হয়তো এবার তাদেরকে প্রার্থী করা হবে, কিন্তু করা হয়নি, এই সাবিনা ইয়াসমিনকে করা হয়েছিল। তবে আমরা বা বিশেষত কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু ধারণা ছিল যে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হতে পারে, কারণ তিনি যে শুধু তার মেয়ের বিচারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছে তার নয়, সিপিআইএম এর বিভিন্ন আন্দোলনও তাকে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময়ে। এমনকি কলকাতাতেও যখন সিপিআইএম বিভিন্ন আন্দোলন করেন সেই সময় তাকে উপস্থিত থাকা গিয়েছিল এবং তখন থেকেই মনে করা হয়েছিল যে এই সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করা হতে পারে। কিন্তু কালকে যখন তার নাম ঘোষণা করা হয় তখন কিন্তু দেখা যায় তার বাড়িতে কোনো রকম সিপিএম কর্মীদের কোনো উচ্ছ্বাস দেখা যায়নি, কার্যত তিনি একাই নিঃসঙ্গই বাড়িতে ছিলেন। কিন্তু আজকে সকালবেলায় কিন্তু পলাশীতে সিপিএম এর যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে দলীয় কর্মীরা সকালবেলায় যায়, বিক্ষোভ দেখায় এবং যথেচ্ছভাবে ভাঙচুর করে। তাদের একটাই দাবি যে অন্য কাউকে প্রার্থী করলে পারে আমাদের এখানে আসনটা জেতা অনেক সহজ হতো। হয়তো তারা বিরোধী দলের কাছ থেকে কোনো রকমের প্ররোচনা পেয়ে পরিচিত হয়ে এই প্রার্থীটাকে করা হয়েছে এবং এই প্রার্থীর এখানে জেতার মতন কোনো পরিস্থিতি নেই এবং শুধুমাত্র তার মেয়ে যেহেতু মৃত্যু হয়েছে এবং সেই কারণে ভিকটিম কার্ড খেলে তাকে প্রার্থী করাটা ঠিক হয়নি। অন্য কাউকে যোগ্য ব্যক্তিকে প্রার্থী করলে হয়তো এই কালীগঞ্জ সিটটা এবার অনেকটাই রিকভার করতে পারতো সিপিএম বা হয়তো সেখান থেকে জয় হতে পারতো, এমনটা মনে করছে এই বিক্ষোভকারীরা। ধন্যবাদ। আমাদের এখানে যে প্রার্থী করা হয়েছে যাকে, তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সে একজন সাধারণ ভোটার, সে এজি সদস্য নয়, পার্টির কোনো নেতৃত্বেও নাই, সেরকম একজনকে প্রার্থী করেছে এখানে। স্বাভাবিকভাবেই এই আম পাবলিক যারা পার্টির যারা কর্মচারী বা পার্টি যারা কর্মী একনিষ্ঠ যারা বুথ লেভেলে কাজ করে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। অশোক দিন্দা হাইকোর্টে গিয়েছেন কেন না? যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সময় লিখতে হয় সেখানে হলফনামায় যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে, কি মামলা রয়েছে সেটা জানার জন্য তিনি হাইকোর্টে গিয়েছেন। হাইকোর্টে জানতে চেয়েছেন যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, এটা নিঃসন্দেহে কোথাও যাতে ভুলচুক না হয় সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন অশোক দিন্দা। তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি কোনো মামলা থাকে কারো বিরুদ্ধে তো তার বিরুদ্ধে তো হাইকোর্ট এমনিতেই নোটিশ পাঠায়, তো সেটা তো অশোক দিন্দার বাড়িতে বসে বা তার যে আইনজীবী তাদের পক্ষে খুব সহজেই জানা সম্ভব যে তার বিরুদ্ধে কটা মামলা রয়েছে। তার জন্য তাকে নতুন করে হাইকোর্টে কেন আর্জি করতে হলো?
দেখো, অশোক দিন্দা বর্তমানে ময়নার তিনি বিধায়ক, তিনি আবারও বিজেপির প্রার্থী হয়েছেন ময়না বিধানসভা কেন্দ্র থেকে, এবং তিনি গত 6 মার্চ এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে তিনি চিঠি দিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে। এবং এক্ষেত্রে তিনি যেহেতু রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তার দলের হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অর্থাৎ যেগুলো প্রমিনেন্ট মামলা সেই মামলাগুলো তিনি তো জানেন, তিনি নোটিশ পেয়েছেন। এছাড়াও অনেক লুক্কায়িত মামলা থাকে, সেক্ষেত্রে তার নাম অন্য কোনো জায়গায় নতুন করে কোনো মামলা হয়েছে কিনা সেই পার্টিকুলার সংখ্যাটাই তিনি জানতে চান। শুধু ক্ষেত্রে অশোক দিন্দা না, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা বিজেপি হতে পারে, সিপিআইএম হতে পারে, যে কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় কর্মসূচিতে তারা যোগ দেন, এবং সেখানে কোনো ঘটনা ঘটলে, কোনো মামলা কেউ রুজু করলে অনেক সময় এটা নজর এড়িয়ে যায়। কিন্তু হলফনামায় যখন প্রার্থী, তার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার দিন হচ্ছে 6 এপ্রিল, তার মধ্যে তিনি যে হলফনামাটি দেবেন প্রার্থী হিসেবে, সেক্ষেত্রে তিনি যদি কোনো ভুলচুক করেন, ত্রুটি করেন, সেই মনোনয়নটাই বাতিল হয়ে যেতে পারে। তাই তিনি আবেদন করেছিলেন রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে, তিনি সদুত্তর পাননি, তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা করতে চেয়েছেন, জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, এবং চলতি সপ্তাহে সেই মামলা শুনানির জন্য আসতে পারে। অতএব ধন্যবাদ। সোমবার সকাল, অর্থাৎ সপ্তাহ শুরু হচ্ছে এরকম একটা সময় একটা ছবি আপনাদের দেখাবো। সোমবার সকাল, ক্যানিং লোকাল, দেখুন শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লোকাল, মহিলা কামরা। মহিলা কামরায় সিটে বসা নিয়ে দুই মহিলার ঝামেলা এমন জায়গায় গড়ায়, জিআরপি এবং আরপিএফ অফিসের সামনে, সেখানে এই ঘটনা ঘটে। দেখুন, রেল পুলিশ দর্শক, সাধারণ যাত্রী দর্শক। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, এখানে তো দেখা যাচ্ছে যে রেল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। এই পরিমাণ মারধর চলছে, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো পদক্ষেপ করেনি। দেখো, যেটা আমরা রেল পুলিশ সূত্রে জানতে পারছি যে যখন এই ঘটনাটি ঘটেছিল, ট্রেনের মধ্যে ঘটেছিল, তারপরে তারা যখন তাদের হচ্ছে বোঝানোর জন্য জিআরপি অফিসে নিয়ে আসা হয়, তখন কিন্তু তারা কিন্তু সেই জিআরপি অফিসের মধ্যেই কিন্তু আবারও কিন্তু মারামারি শুরু করে। এই ঘটনায় কিন্তু এই যে জিআরপি অফিসের যেসব হচ্ছে কর্মীরা রয়েছিলেন বা পুলিশ আধিকারিকরা রয়েছিলেন, তারা কিন্তু সেখানে কিন্তু হস্তক্ষেপে যায়, তারা কিন্তু সেখানে কিন্তু ঠেকাতে পারেনি। তারপরে কিন্তু মহিলা পুলিশ নিয়ে আসে, তারপরে তাদের কিন্তু এই মারামারির হাত থেকে বিরত করে। তবে পুলিশ সূত্রে আরো যেটা জানা যাচ্ছে, এই উভয় পক্ষ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু কোনো অভিযোগ জানায়নি, তারা নিজেদের মধ্যে কিন্তু মিটমাট করে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জিআরপি পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তারা কোনো অভিযোগ করে তবে সেটা নিয়ে তারা তদন্ত করবে এবং সেটা নিয়ে তারা ব্যবস্থা নেবে বলে এমনই কিন্তু জানিয়েছে। গতকালকে কিন্তু এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ছবি কিন্তু সত্যতা যাচাই করে নিয়ে আমরা কিন্তু সেই ছবি কিন্তু সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে দুই মহিলা তাদের মধ্যে তুলোতুলি পর্যন্ত চুল ধরে টানাটানি মারামারি করছে, এবং যেসব যাত্রীরা এই ট্রেন ধরবে বলে গিয়েছিলেন তারাও কিন্তু সেখানে কিন্তু দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল। কারণ সকালবেলায় প্রতিদিন কিন্তু কর্মব্যস্ত মানুষজন কিন্তু এই শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং ট্রেনে যায়, এবং মহিলা কামরায় এই দুই মহিলা বসা নিয়ে প্রথমে বিবাদ বাঁধে, সেই বিবাদ থেকে কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটেছে। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধন্যবাদ। আর ওদিকে কল্যাণী জেএনএমে রোগীর আত্মীয় আর ডাক্তারদের মধ্যে মারপিট, ধুন্ধুমার কাণ্ড। রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ করা হচ্ছে।
রঞ্জিত আছে আমার সঙ্গে ফোনে। রঞ্জিত, কি নিয়ে এই গন্ডগোল শুরু হলো এবং এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেছে? রোগীর আত্মীয়দের তরফে পুলিশে কমপ্লেন করা হয়েছে? দেখো, গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘক্ষণ এই অশান্তি চলে। মূলত মঞ্জু দাস নামে একজন বাসিন্দা, কল্যাণী মাঝেরচর এলাকার বাসিন্দা, তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাকে চিকিৎসা করাতে বাইরের লোক নিয়ে আসে। সেই সময় সার্জিক্যাল ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে অশান্তি সৃষ্টি হয়। মোবাইলের ছবি তোলার অশান্তি সৃষ্টি হয় জুনিয়র ডাক্তার যারা ছিলেন তাদের সাথে। এরপরে দুপক্ষের মুখে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তী সময় পুলিশের পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই রোগীর আত্মীয় দুজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। পাশাপাশি জুনিয়র ডাক্তার যারা কিন্তু সকাল থেকে প্রতিবাদ করছিলেন। তবে হাসপাতালের পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সবটাই খতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটনার সূত্রপাত হয়। বিভিন্ন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সেক্টরে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে দীর্ঘদিন ধরেই, সেগুলোকে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে এবং হাসপাতাল